ছবিটা কোন শতাব্দীতে তুলছেন? অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির আয়োজন শিশুদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস হেলথে। আপনারা জানেন, আমরা এই অনুষ্ঠানে শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিই। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন স্পেশাল কনসালটেন্ট ডায়েটিশিয়ান সিরাজা মুনিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। দর্শক, বুঝতে পারছেন আমাদের গেস্ট একজন ডায়েটিশিয়ান। তো আজকে আমরা অনুষ্ঠানে খাবার এবং ডায়েট নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো শিশুদের খাবারের প্রতি অরুচি। ম্যাম, প্রথমে আপনার কাছে আমি জানতে চাই, শিশুদের খাবারের অরুচি আসলে কেন হয়? এটা কি স্বাভাবিক নাকি কোনো সমস্যার লক্ষণ? সাধারণত শিশুদের খাবারের অরুচি খুবই একটা কমন বিষয়। এই বিষয়টা আসলে আমরা অনেক জটিল করে ফেলি, কারণ কিছু সময় একটা শিশু খাবে, কিছু সময় খাবে না। এটা একটা ন্যাচারাল প্রসেস, কারণ সব সময় একটা বাচ্চা খেতে ভালো লাগে না। বিশেষ করে 2 থেকে 5 বছর বয়সী শিশুরা, তারা দেখা যায় যে দিনের একটা সময় যদি ভালো খায় আর একটা সময় না খেতেই পারে। এটা খুবই কমন একটা ব্যাপার। আবার কিছু কিছু সময় দেখা যায় যে অনেক সময় আমাদের কাছে এসে মারা বলেন, ও 1 সপ্তাহ ভালো খায়, পরের সপ্তাহে খায় না। এটাও খুবই কমন একটা ব্যাপার। তবে লক্ষ্য রাখতে হবে, কিছু কিছু কারণে অরুচি হয়, যেমন আয়রনের ঘাটতি, ভিটামিন ডি এর ঘাটতি এবং পর্যাপ্ত পরিমাণে শারীরিক পরিশ্রম না করা। এগুলোর কারণে শিশুদের অরুচির সমস্যা হয়। এবং কিছু ক্রনিক ডিজিজ আছে, যেমন দীর্ঘদিন ধরে ডায়রিয়া লেগে থাকা, আমাশা হওয়া, অথবা ঘন ঘন জ্বর, ঠান্ডা, কাশিতে ভোগা, এগুলোর কারণেও অরুচি হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখন আমি আপনার কাছে জানতে চাই যে শিশুদের বয়স অনুযায়ী অরুচির ধরন কি ভিন্ন হতে পারে? হ্যাঁ, শিশুদের বয়স অনুযায়ী অরুচির ধরনও ভিন্ন। যেমন একটা শিশু যে নবজাতক, সে মায়ের বুকের দুধ খাচ্ছে না, তার মানে সে তো অন্য কোনো খাবার খাচ্ছে না, সে মায়ের বুকের দুধ খাচ্ছে না এবং অন্য কোনো খাবারও খাচ্ছে না। তাহলে তার অরুচির ধরনটা কি বুঝবো কিভাবে যে কেন খাচ্ছে না? তো অনেক সময় এটা হয় তাদের পেটের সমস্যা থেকে, যে সে যে মিল্কটা, মায়ের বুকের দুধ খাচ্ছে, সেটা খাওয়ার কারণে তার পেটে গ্যাস ফর্ম হচ্ছে এবং সেটা ঠিকমতো তার পেট থেকে বের হচ্ছে না। এই কারণে তার অরুচি সমস্যা হচ্ছে। আমরা যদি সেই শিশুকে বার্পিং করাই, বারবার ঘাড়ে তুলে নিয়ে খাওয়ার পরে যদি বার্পিং করাই, তাহলে সেই অরুচিটা অনেক সময় চলে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে 3 থেকে 4 বছর বয়সী শিশুরা পিকি ইটিং ডিসঅর্ডার, মানে তার একটা নির্দিষ্ট খাবারই পছন্দ, সেটা খেতে পছন্দ করে, অন্যগুলোতে তার অরুচি। যেমন সে শুধু চিকেনই খাবে, অন্য খাবার আর খেতে চায় না, সে ফিশের কাছ থেকেও যাবে না, এরকম হতে পারে। আবার 1.5 বছর থেকে 2 বছর বয়সী শিশুদের একটা অরুচি হয়, সেটা আয়রন জনিত ঘাটতি। তার রক্তে যদি হিমোগ্লোবিন কম থাকে বা আয়রন কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে তাদের অরুচির সমস্যা হয়। এবং সেই ক্ষেত্রে শিশু দীর্ঘদিন খাবার সামনে আনলে খাবে না এবং সেই খাবারের নাম শুনলে ভয় পাবে, খেতে চাইবে না। এই ধরনের কারণেও তাদের অরুচি সমস্যা হয়। তো এগুলো বয়স একটা পর্যায়ে যে এক এক ধরনের অরুচির সমস্যা হয়। আবার কিছু শিশু আছে যারা মাত্র স্কুল গোয়িং, স্কুলে যাচ্ছে, স্কুলে পড়ালেখার অনেক বেশি প্রেশার, স্ট্রেস, যার কারণে সে খাওয়া থেকে বিমুখ, মানে তার খেতে ভালো লাগছে না। কারণ এটা তার গ্রেনিল এবং লেপটিন, যে ক্ষুধা বর্ধকের হরমোন, এই স্ট্রেসটা সেখানে চাপ প্রেশার করছে, যার কারণে তার সেই খাবারটা নিতে ইচ্ছা করছে না। তো অতিরিক্ত চাপের কারণে তখন তারা খায় না। আবার যে শিশুটা আমরা 18 বছর বয়স পর্যন্ত মানুষকে শিশু বলি, তো যে কলেজে পড়া শুরু করলো, তখনও দেখা যায় কলেজের প্রেশারের কারণে, আর এই সময় মানুষ ইমোশনাল ব্রেকডাউন হয়, কিছু কিছু ক্ষেত্রে খুব বেশি আঘাত পেয়ে যায় ইমোশনালি, তখন তারা অরুচি সমস্যায় ভোগে এবং এটা হরহামেশাই দেখা যায় এবং এটা খুবই ন্যাচারাল এবং স্বাভাবিক। আচ্ছা, বুঝতে পেরেছি। একজন দর্শক জানতে চেয়েছে যে দাঁত ওঠা, অসুস্থতা বা মানসিক চাপ কি শিশুদের খাবারের অরুচি তৈরি করতে পারে?
অবশ্যই, যে বললাম যে বিভিন্ন বয়সে চাপের কারণেও হতে পারে। তবে হচ্ছে দাঁত ওঠা একটা খুব মেজর ইস্যু, যেসব বয়সে শিশুদের দাঁত ওঠে, যেমন হচ্ছে সাধারণত 8 মাস বয়স থেকে 1.5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের শিশুদের দাঁত ওঠে। দাঁত ওঠার সময় মাড়িতে এক ধরনের পেইন হয়, যার কারণে তার খাবার খেতে ভালো লাগে না, ইরিটেশন হয়। যেমন আমরা যখন বড় হই তখন আমাদের দাঁতে কোনো সমস্যা হলে আমরা কিন্তু খেতে পারি না, তেমনি শিশুদের ক্ষেত্রেও কিন্তু সে সেটা এক্সপ্রেস করতে পারে না। তো তখন দেখা যায় সে অন্য ফুড পার্টিকেল ব্যতীত যে কোনো খাবার, যেমন একটা টয় মুখে নিয়ে কামড়াচ্ছে কিন্তু খাবার খেতে চাচ্ছে না। তো দাঁত ওঠার কারণে এই ধরনের খাবারে তার অরুচি সৃষ্টি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে লিকুইড জাতীয় খাবার এবং কখনো কখনো শসা গাজরের মতো ফিঙ্গার ফুড দিতে পারি। এগুলো দাঁত ওঠাকে ত্বরান্বিত করে, মাড়িটাকে শক্ত করে দাঁত উঠতে হেল্প করে এবং সেই ক্ষেত্রে দাঁতের ব্যথা কমে যেয়ে শিশুটা আবার খাওয়া শুরু করতে পারে। আর অসুস্থতা হলে কি অরুচি তৈরি হতে পারে? অসুস্থতা তো একটা মেজর কজ। যেমন হচ্ছে একটা শিশুর ডায়রিয়া ঘন ঘন লেগে গেছে, যেমন হচ্ছে আমরা দেখি যে শিশুদের 6 মাস বয়স থেকে 1 বছর বয়স পর্যন্ত ঘন ঘন কিছুদিন পরপরই ডায়রিয়া শুরু হয়। সেটা নতুন খাবারের জন্য হতে পারে, কিছু ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণের কারণেও হতে পারে। তো এটা যদি ঘন ঘন তার হয় তাহলে সেই ক্ষেত্রে তার শিশুর বডি থেকে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক এই দুটো পুষ্টি উপাদান রিমুভ হয়ে যায়, যার কারণে হচ্ছে ফোন এসেছে, আমি ধরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনাকে শোনা যাচ্ছে। আমি ডক্টরের কাছে একটু বিষয় জানতে চাই। জি, পেশেন্টের বয়স একটু উল্লেখ করবেন প্লিজ। এখন ঝাল খেতে চায় না, ঝাল জাতীয় কোনো ফুড খেতে চায় না, এই জন্য অনেক কিছু থেকে বঞ্চিত হয় ভালো খাবারগুলো থেকে। এখন আমি কিভাবে খাওয়াতে পারি? জি ম্যাম, উত্তরটা দিতে পারেন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আপনি লাইনে থাকতে চাইলে থাকতে পারেন। ধন্যবাদ ভাইয়া, আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এক্ষেত্রে দেখা যায় যে শিশুদের ঝালের কারণে অনেক খাবার খেতে পারে না। তো আমরা দেখি যে কাঁচামরিচ এবং শুকনা মরিচ এই দুটো হচ্ছে আমাদের ঝালের প্রধান উপাদান। তো আমরা যে খাবারটা তাকে খাওয়াতে চাচ্ছি সেই খাবারটাতে ঝালের পরিমাণ কম দিয়ে আমরা শুরু করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের ঝাল লাগে মুখে যে কোনো খাবারই, যেমন অনেক সময় দেখা যায় শুধু ভাতও তার কাছে ঝাল লাগছে। এই ব্যাপারটা হচ্ছে আসলে ঝাল লাগা না, মুখে সেন্সিটিভিটি ক্রিয়েট হওয়া, মানে হচ্ছে তার মুখে মাউথ সোর বা ঘা থাকে, যার কারণে যে কোনো খাবারের ইরিটেশন ফিল হয়, হাইপার সেন্সিটিভিটি ফিল হয়, যার কারণে সে বলে আমার মুখে ঝাল লাগছে। তো সেই ক্ষেত্রে আমরা আগে মাউথ সোর বা মুখের যে ঘা সেটা প্রতিরোধের ব্যবস্থা করতে পারি, সেটাকে ঠিক করতে পারি, দেন তাকে খাওয়ানো শুরু করতে পারি। তাহলে আর তার ঝাল লাগবে না বা ঝাল ঝাল ফিলিংস হবে না। আর আস্তে আস্তে আমরা শিশুকে 1 বছর থেকে সাধারণত বলি ফ্যামিলি পটের খাবার খাওয়াতে, মানে হচ্ছে আমার বাসায় যা রান্না হবে সেই খাবারটাই খাবো। এখনকার মারা যেটা করেন, বাচ্চার জন্য স্পেশালি আলাদা আলাদা খাবার তৈরি করেন, সেটা থেকে আমরা বের হয়ে বলি যে আপনি বাসায় যেটাই রান্না করবেন 1 বছর বয়সে একটা শিশু সেই খাবারটা খাওয়ার উপযোগী হয়ে যায়, এবং তাকে যদি সেই খাবারটাই খেতে দেওয়া হয় তাহলে সে কিন্তু ওই ঝাল লাগা বা এই ধরনের বাহানা দেখাবে না খাবার খাওয়াতে। কিন্তু আমি যদি তার জন্য স্পেশালি খিচুড়ি আলাদা করে রান্না করি, তাতে কোনো ঝাল না দেই, মশলা না দেই, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের বাহানা শুরু করে। তো সেই জন্য কনসিস্টেন্সি দরকার, আস্তে আস্তে প্রতিদিন অল্প অল্প করে বারবার একটু ঝাল এক্সপোজার করাবো, তাতে দেখা যাবে যে হচ্ছে শিশু খেতে পছন্দ করবে এবং ঝালকে অ্যাকসেপ্ট করে নেবে। জি জি, ধন্যবাদ। আশা করি দর্শক আপনার উত্তরটি আপনি পেয়ে গিয়েছেন। এখন যেখানে ছিলাম ম্যাম, আগের প্রশ্নের উত্তরটা আপনি কন্টিনিউ করতে পারেন। অসুস্থতার, হ্যাঁ, অসুস্থতার কারণে বলছিলাম যে ডায়রিয়া বারবার হলে পরে তখন হচ্ছে জিঙ্কের ঘাটতি এবং আয়রনের ঘাটতি হয়। তো জিঙ্কের ঘাটতি এবং আয়রনের ঘাটতি পূরণ করে যেসব খাবারে জিঙ্ক এবং আয়রন বেশি আছে সেগুলো আমরা যাকে যদি খাওয়াই তাহলে সেটা পূরণ হয়ে যাবে এবং আস্তে আস্তে সে হচ্ছে স্বাভাবিক খাবারে চলে আসবে। এবং তার যে ক্রনিক রোগটা, মানে হচ্ছে এই যে ঘন ঘন অসুস্থ হয়, এটাকে আগে দূর করতে হবে, তাহলে তার অরুচির সমস্যা আস্তে আস্তে নির্মূল হবে। কিন্তু সে যদি ঘন ঘন অসুস্থ হতে থাকে তাহলে দেখা যাবে এটা কন্টিনিউ চলবে। এখন ঘন ঘন অসুস্থ কেন হচ্ছে, কেন তার ইমিউনিটি বিল্ড আপ হচ্ছে না? কারণ সে সঠিক খাবারটা পাচ্ছে না, তার প্রয়োজনীয় খাবারটা তাকে আগে এনশিওর করতে হবে। যেমন হচ্ছে 6 মাস থেকে আমরা দেখি যে মারা বাচ্চাদেরকে সুজি খাওয়াই যাচ্ছে। হ্যাঁ, প্রথম এবং প্রধান খাবার হচ্ছে সুজি, এবং সে 3, 4 বার 5 বার করে খাওয়াতে থাকে। তো এই একই খাবার একই জিনিসে সমস্ত পুষ্টি উপাদান থাকে না। যেমন খিচুড়ি খাওয়াচ্ছে, হ্যাঁ খিচুড়ি অবশ্যই একটা খুবই ভালো একটা খাবার, তাতে পুষ্টিগুণ অবশ্যই আছে, কিন্তু শিশু ওই খাবারটা প্রতিদিন এক নাগারে 3, 4 বার করে যখন খাচ্ছে তখন তার ঘাটতি পূরণ হচ্ছে না। তো এই সব ব্যাপারগুলোতে আমরা যদি নজর দিই তাহলে দেখব শিশুর ইমিউনিটি ব্যবস্থা
ব্যবস্থা তৈরি করার জন্য বিভিন্ন গ্রুপের খাবার থেকে, যেমন আমি তাকে ডিম দিতে পারি, মাছ মুরগি দিতে পারি, সবজি দিতে পারি। আমরা বলি রেইনবো কালার, মানে রং বেরঙের শাকসবজি ফলমূল, মানে প্লেটটা হবে কালারফুল। তাহলে আমি বুঝতে পারবো যে শিশু আমার পর্যাপ্ত পুষ্টি উপাদানগুলো পাচ্ছে, তাহলে তার ইমিউনিটি ভালো হচ্ছে এবং বারবার সে রোগে আক্রান্ত হবে না এবং তারপরে সে সুস্থ থাকবে। জি জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ ম্যাম। ডেঙ্গু আক্রান্ত রোগীর ফুড হ্যাবিট নিয়ে যদি একটু বলতে। হ্যাঁ, এখন ঘরে ঘরে অনেক ডেঙ্গু রোগী এবং দেখা যাচ্ছে যে আমরা গত বছরের ডেঙ্গু যে শিশুটা আক্রান্ত হয়েছে সে এই বছর আক্রান্ত হয়েছে, যার কারণে তার ইমিউনিটি একেবারেই কলাপস এবং এই রকমের হওয়ার কারণে তার ওজনও বাড়ছে না, তার গ্রোথ রিটার্ড হয়ে গেছে। তো আমরা ক্যাচ আপ গ্রোথ করার জন্য তাদেরকে স্পেশালভাবে ট্রিট করতে বলি। যেমন হচ্ছে অনেকেই বোঝেন না যে একটা মানুষ যখন অসুস্থ হয় তার স্বাভাবিক খাবার প্যাটার্ন থেকে আলাদাভাবে খাবার প্যাটার্ন তৈরি করতে হয়। যেমন আমি নরম ভাত খাওয়াতে পারি, জাউ ভাত খাওয়াতে পারি, কিন্তু আমার শক্ত ভাতটা গিলতে কষ্ট হচ্ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে শক্ত ভাতটাই দেওয়া হচ্ছে, অথবা বাহির থেকে কোনো একটা খাবার তোমার রুচি না, এটা খেয়ে দেখো ভালো লাগবে, যেটা সাধারণত আমরা করি। কিন্তু পথ্য চিকিৎসাটা একটু অন্যরকম। যেমন হচ্ছে আমরা ডাবের পানি তাকে ঘন ঘন খাওয়াতে পারি, তারপরে পাতলা করে জাউ করে রান্না করে দিতে পারি, চিকেন স্যুপ দিতে পারি, ডাল স্যুপ দিতে পারি, যেগুলো তার এই যে শারীরিক কন্ডিশন এবং শরীরের ভিতরে ডেঙ্গু হওয়ার কারণে প্লাটিলেট কমে যাওয়া, রক্ত কমে যাওয়া, এই যে বিষয়গুলো আসছে সেই বিষয়গুলোকে কাভার আপ করবে। কিন্তু একটা স্বাভাবিক খাবার যেটা আমরা হচ্ছে খুব শক্ত একটা খাবার বা নর্মালি আমরা যেটা খাচ্ছি সেটা হজম করার জন্য তার বডি কিন্তু প্রিপেয়ার না তখন। সেই জন্য সহজ পাচ্য করে পথ্য হিসাবে যদি আমরা তাকে খাওয়াই তাহলে দেখা যাবে যে ডেঙ্গু রোগী রিকভারি করবে তাড়াতাড়ি এবং তার রুচিটা বেশ ভালোভাবে ফিরে আসবে এবং তার জন্য যে প্রয়োজনীয় পুষ্টি লাগবে সেটা আমরা পেয়ে যাব। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী অরুচি সমস্যায় ভোগে এবং দুর্বল থাকে। কারণ হচ্ছে এখনকার আমরা সবাই হচ্ছে ঘরের ভিতরে থাকি, আমাদের ভিটামিন ডি খুব কম, ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো যে ডেঙ্গু রোগী গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হলো আবার এই বছর আক্রান্ত হলো, তার মানে হচ্ছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং সেই জন্য আমাদের সান এক্সপোজার বাড়াতে হবে, অথবা তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা দেখে তাকে ভিটামিন ডির সাপ্লিমেন্টেশন দেওয়া লাগতে পারে। তাহলে দেখতে পাবো যে আমরা ডেঙ্গু রোগীকে সঠিকভাবে পরিচর্যা করতে পারবো এবং খাবার দিয়ে সুস্থ করতে পারবো। আচ্ছা, মেসেঞ্জার একজন দর্শক জিজ্ঞেস করেছেন যে অ্যালার্জি প্রতিরোধে কি করা যেতে পারে। আচ্ছা, অ্যালার্জি এখন একটা কমন বিষয়, যেহেতু আমাদের চারিদিকে অনেক বেশি হচ্ছে পলিউশন, আমাদের খাবারে পলিউশন, আমাদের বাতাসে পলিউশন, পানিতে পলিউশন, তো এর কারণে অ্যালার্জি একটা খুবই মেজর আমাদের সমস্যা। কারণ হচ্ছে যখন মানুষের বডি বাহিরের পার্টিকেলসটা নিতে পারে না তখন অ্যালার্জির উদ্রেক হয়। তো এই অ্যালার্জি কমানোর একটাই উপায়, সেটা হচ্ছে ইমিউনিটি তৈরি করা। আর বাচ্চাকে ইমিউনিটি তৈরি করতে হলে, শিশুদের ইমিউনিটি তৈরি করতে হলে ইমিউনিটি দেয় এমন খাবার খাওয়াতে হবে, যেমন হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাবার। কিন্তু আমাদের বাচ্চারা কি খায়? প্রসেস ফুড খায়। তো প্রসেস ফুড, আলট্রা প্রসেস ফুড, এগুলোতে তো ইমিউনিটি বুস্ট আপের কোনো খাবার নেই। তো ইমিউনিটি বুস্ট আপ করার জন্য আমাকে রিয়েল ফুড দিতে হবে। তো রিয়েল ফুড মা বাবাদের বললেই বলে যে ওরা এটা খেতে চায় না। তো এটা একটা ধৈর্যের বিষয় এবং বারবার আনার বিষয়, কনসিস্টেন্সির বিষয়, যে তাকে প্রতিদিন আমি যদি দেই যে আপনি সামিহা, আপনাকে যদি আমি প্রতিদিন দুপুরবেলা নিয়ে এসে বলি এক বাটি শাক প্লিজ খান, আপনি 10 দিন পরে 12 দিনের দিন একটু ট্রাই করবেন, তাই সেরকমের হচ্ছে বাচ্চাকেও মা বাবার কনসিস্টেন্টলি এই ভালো খাবারগুলোর দিকে নিতে হবে। এবং রিওয়ার্ড হিসাবে অনেক সময় মা বাবারা এখন যেটা করে যে তুমি চুপ থাকো, শান্ত থাকো, আমি তোমাকে বাহিরে নিয়ে যেয়ে খাওয়াই নিয়ে আসবো। এই ব্যাপারটা থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। বাহিরের খাবার কোনো হচ্ছে ভালো খাবার বা এমন কোনো খাবার না যেটা হচ্ছে বাচ্চাকে ইমিউনিটি দিবে বা অ্যান্টিঅক্সিডেন্ট দিবে। সেই জন্য এই ধরনের মানে হচ্ছে রিওয়ার্ড থেকে বাবা মাকে দূরে রাখতে হবে এবং ভালো রিওয়ার্ড দিতে হবে। যেমন হচ্ছে তুমি যদি কাজটা করো তাহলে হচ্ছে আমরা একসাথে বসে রান্না করব, তাহলে হচ্ছে বাচ্চা রান্না করলে তার সেই খাবারটা খাওয়ার আগ্রহ হবে। হ্যাঁ, বাইরে সে চিকেন ফ্রাই পছন্দ করে, আমি তোমার সাথে একসাথে চিকেন ফ্রাই তৈরি করে আমি তোমাকে দিব। তো এটা একটা গুড প্র্যাকটিস। এভাবে করে আমরা প্র্যাকটিস করতে পারি এবং এতে দেখা যাবে বাচ্চার অ্যালার্জি সমস্যা আস্তে আস্তে নির্মূল হবে এবং হচ্ছে যত ইমিউনিটি বাড়বে অ্যালার্জিটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। এবং একটা সার্টেন এজে এসে যখন আমার বডি বুঝে যায় যে ইমিউনিটি ফুল হয়ে যায় তখন হচ্ছে সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং সেই অ্যালার্জেনটাকে সে রিমুভ করে ফেলে, তখন আর অ্যালার্জি হয় না। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, ধন্যবাদ। এখন একজন দর্শক জানতে চেয়েছে যে অতিরিক্ত দুধ বা জাঙ্ক ফুড খাওয়ার কারণে কি অরুচিটা বাড়তে পারে? অতিরিক্ত দুধ
আমরা মনে করি দুধ হচ্ছে আইডিয়াল ফুড, মনে করি বলতে কি আসলে দুধ একটা আইডিয়াল ফুড, মানে হচ্ছে এটা কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ভিটামিনস, মিনারেলস, ক্যালসিয়াম সব আছে। কিন্তু অতিরিক্ত কতখানিতে আসলে অতিরিক্ত এটা আমাদেরকে আগে জানতে হবে। এখন এক বছরের বাচ্চাকে আমি যদি 1 কাপ পরিমাণ দুধ খাওয়াই সারাদিনে, তাহলে সেটা তার জন্য অতিরিক্ত। এতখানি দুধ আমি তাকে দিতে পারবো না। কারণ হচ্ছে এই যে অতিরিক্ত দুধ খাওয়ালাম, এই যে 1 কাপ দুধ, এটার যে ক্যালসিয়াম তার বডির যে অন্য খাবার থেকে আমরা আয়রনটা পাবো সেটাকে বের করে নিয়ে যাবে। যার কারণে আমরা অতিরিক্ত দুধ বলতে বয়স অনুযায়ী, যেমন হচ্ছে একটা 6 বছরের বাচ্চা 1 কাপ না 2 কাপ পরিমাণ দুধ এবং দুধ জাতীয় খাবার খেতে পারবে, কিন্তু সে খাচ্ছে 1 লিটার পরিমাণ দুধ, তাহলে তার জন্য সেটা অতিরিক্ত। এবং আমাদের এই অতিরিক্তটাকে কমাতে হবে এবং সারাদিনে আমাদের 1 কাপ দুধ বা দুধের তৈরি খাবার আমরা দিতে পারি। এখানে কথা হচ্ছে দুধের থেকে দই ভালো, কারণ হচ্ছে দুধে আমরা প্রোবায়োটিক পাবো না, কিন্তু দইয়ে আমরা প্রোবায়োটিক পাবো, কারণ এটা ফার্মেন্টেশন হয়ে তারপর দই হচ্ছে। তো আমরা একটা এক্সট্রা বেনিফিট পাচ্ছি, যাতে কিনা আমাদের গাট ব্যাকটেরিয়াও ভালো থাকছে, তাতে আমাদের দেখা যাবে ইমিউনিটিও বাড়বে। আর অন্যদিকে জাঙ্ক ফুড তো অবভিয়াসলি সেটা অনেক খারাপ একটা মানে খাবার, কারণ হচ্ছে বাহিরের বারবার তেলে ভাজা খাবারটা যখন আমরা খাচ্ছি আমার বডি আসলে তখনই সিক হয়ে যাচ্ছে, যেটা আমরা বুঝতে পারছি না। জাঙ্ক ফুড খাওয়ার পর আমাদের মনে হয় যে আমরা খুব হ্যাপি, ঠিক আছে, ডোপামিন রাশ বলি আমরা এটাকে, যে ডোপামিন রাশ হয় আমাদের বডিতে এবং আমরা খুব মানে ভালো অবস্থায় আছি, একটা পিসফুল কন্ডিশনে আছি, এবং ওটা খাওয়ার কিছুক্ষণ পরে আমাকে আবার মানে খেতে হবে এরকম একটা ভাব তৈরি হয়। কিন্তু আসলে আমাদের এত ঘন ঘন খাওয়ার প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে। আমাদের প্রয়োজন কি আমরা যাতে সারাদিন কাজ করতে পারি সেই জন্য এনার্জি, কিন্তু এই ডোপামিন রাশের কারণে আমরা খাওয়ার পর আরেকবার খেতে চাই, একটা ট্রাপে আমরা পড়ে যাই, যার কারণে জাঙ্ক ফুডটা আমাদেরকে বাদ দিতে হবে। আর এই জাঙ্ক ফুডে আমি তো জানি না আমার মা বাসায় কি রান্না করেছে সেটা আমি জানি, কি দিয়ে রান্না করেছে সেটা আমি জানি, কিন্তু বাইরে যে খাবারটা রান্না হয়েছে সেটা কোন পরিবেশে, কোনভাবে, কোন জায়গাটাতে কি দিয়ে তৈরি হয়েছে আমি জানি না। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, তার মানে আমি যেটা জানি না সেটা নিশ্চয়ই খারাপ, তো সেই ক্ষেত্রে আমাকে জাঙ্ক ফুডটা বাদ দেওয়াটা ভালো। হ্যাঁ, তবে অবশ্যই আমরা জাঙ্ক ফুড বলতে সেদিকে যদি না যাই যে আমরা বাইরে গেলে কি তাহলে খাবো না, হ্যাঁ খেতে পারি, সেটা 1 দিন 2 দিন, কিন্তু সেটা যাতে আমাদের রেগুলার রুটিনের মধ্যে না আসে। আমরা হচ্ছে নিশ্চয়ই 15 দিনে 1 দিন যখন বাইরে যাব তখন খেতে পারবো, এবং সেটা লিমিটেড অ্যামাউন্টে, যে আজকে আমার ফ্রি আমি সব খেয়ে ফেলবো এরকমের না, সেটা আমার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে যদি আমরা খাই তাহলে আমরা ইনশাল্লাহ সেফ থাকতে পারবো। জি, তাহলে কি জাঙ্ক ফুড কি অরুচিটা বাড়ায়? অবশ্যই, যে বললাম আমার ডোপামিন হ্রাস করছে, জাঙ্ক ফুডই তখন ভালো লাগবে, জি অন্য খাবার তো ভালো লাগবে না, কারণ জাঙ্ক ফুডের মধ্যে অতিরিক্ত তেল দেয়া আছে, অতিরিক্ত এমএসজি বলি আমরা যেটাকে, মনোসোডিয়াম গ্লুটামেট, যেটাকে আমরা টেস্টিং সল্ট নামে চিনি, সেটা দিয়ে প্রিপারেশন করা হয় এবং তার ভিতরে অতিরিক্ত মশলা দেওয়া হয়। তখন আমাকে যদি কেউ বলে যে আমি এখানে একটা ভালো দোকান থেকে নিয়ে আসা চিকেন ফ্রাই আছে, এখানে ভাত ডাল আছে, তো কোনটা আমি চুজ করব? নিশ্চয়ই জাঙ্ক ফুডটাই চুজ করব, ভাতটা তো আমি খাবো না, এবং এটা খাওয়ার পরে ওটা আমার কাছে মনে হবে এটা কোনো টেস্ট, এই ভাত ডাল কেমনে খায় মানুষ, এভাবে বলবে না, ব্যাপারটা হচ্ছে তাই। তো আমি যদি জাঙ্ক ফুড খাওয়ার পরে বা দুপুরবেলা আমি কোথাও থেকে খেয়ে আসছি, রাতের বেলা আমি দেখতে খাবো মা রান্না করছে ভাত ডাল, খেয়ে দিচ্ছে, ও মাই গড কেন তুমি ভাত ডাল রান্না, তুমি বিরিয়ানি রান্না করতে পারতা, এরকম করে আমরা বাচ্চারা দেখি বলে। তো সেইটাই হয় যে আসলে আমার রুচিটা তখন অরুচিতে পরিণত হয়। আমার রুচি আসে শুধুমাত্র জাঙ্ক ফুড খাওয়ার জন্য, ভালো খাবারগুলো আমার যেটা হোমমেড খাবার বা হচ্ছে আমার যেটা বেসিক নিডের খাবার সেটা আমরা খেতে চাই না। তখন আস্তে আস্তে সেই না খাওয়ার কারণে আমরা অরুচিতে পতিত হই এবং আমাদের ভিটামিন ডি মিনারেলস ডেফিসিয়েন্সি হয়ে যায়। একজন দর্শক জানতে চেয়েছেন যে একজন যদি ওজন কমাতে চান তাহলে সে ফুড হ্যাবিটটা কিভাবে হয়, অসুস্থ না হয়ে কিভাবে হেলদি ভাবে ওয়েট কমানো যায় এটা জানতে চাই। আচ্ছা, সুস্থ স্বাভাবিক মানুষ বা আমরা যেহেতু বাচ্চাদের নিয়ে কথা বলছি, এখনকার বাচ্চাদের ভিতরে ওবেসিটি অনেক বেশি, মানে হচ্ছে আমরা সারাদিন বসে থাকছি, কাজকর্ম করছি না এবং জাঙ্ক ফুড তো অবশ্যই খাচ্ছি। তো ওই যে বললাম জাঙ্ক ফুড খেতে থাকলে আমার মনে হয় কি খেতেই থাকি, যার কারণে সেই মানুষটা কিন্তু আসলে ওই খাবারের ট্রাপে পড়ে গেছে, সে কিন্তু রিয়েল খাবার খাচ্ছে না। তো একজন সুস্থ বাচ্চা সে যদি একটু ওভারওয়েট হয় তাহলে তার প্রথম খাদ্য তালিকাটা আমাকে দেখতে হবে তার খাবারে কি কি খাবার আছে, এবং সেখান থেকে আমাকে আইডেন্টিফাই করতে হবে এখানে কোন খাবারটা তার জন্য হার্মফুল হচ্ছে এবং ওয়েট বাড়াচ্ছে। যেমন জাঙ্ক ফুডকে আমরা বলি এমটি ক্যালোরিজ,
মানে হচ্ছে এইটা আমাকে শুধু ক্যালোরি দিবে কিন্তু কোনো ভিটামিন মিনারেলস দিবে না। জি জি। তার মানে সে শুধুমাত্র ক্যালোরি ইনটেক করেছে, আউটপুট তো নাই, যেহেতু সে সারাদিন বাসায় থাকে বা পড়াশোনা করে, কোথাও যাওয়ার নাই, খেলাধুলা করার জায়গা নেই, তার কারণে ওটা খেয়ে খেয়ে সে শুধু ওজন বাড়িয়েছে। কিন্তু আমরা ইন দ্য মিন টাইমে দেখতে পাবো যে তার অন্য ধরনের মাল্টিভিটামিন ডেফিসিয়েন্সিস আছে, যেমন তার হাড় শক্ত না, একটু হলে ব্যথা লাগে, খেলতে গেলে পড়ে যায়, খাবারের দিকে মানে অন্য খাবারের দিকে মনোযোগ নাই, পড়াশোনায় তার মনোযোগহীনতা রয়েছে। তার মানে হচ্ছে সে কিন্তু অনেকগুলো ডেফিসিয়েন্সিতে ভুগছে, কিন্তু শুধু ওজনটাই বেশি। তো সেখান থেকে আমাদের জাঙ্ক ফুডগুলোকে কাট আউট করতে হবে, যে তার খাবারে আমি জাঙ্ক ফুডগুলো বন্ধ করে দিব। অতিরিক্ত সুগারি আইটেম যেগুলো আছে, বিশেষ করে সফট ড্রিঙ্কস এবং হচ্ছে এখন নুডলস একটা অহরহ খাবার হয়ে গেছে, প্রতি বেলাতে বেলাতে নুডলস খাওয়া হচ্ছে, সেগুলো আমাকে এক্সট্রা এমটি ক্যালোরিজ দিচ্ছে। এগুলোকে কাট অফ করে রিয়েল খাবার পর্যাপ্ত পরিমাণে যদি তাকে দেওয়া হয়, এবং সাথে কিছুই না 10 থেকে 15 মিনিটের একটা এক্সারসাইজ, সেটা শুধু হতে পারে সে হেঁটে আসলো, সাইকেল চালায় আসলো, অথবা সুইমিং করলো, অথবা হচ্ছে এক জায়গায় বাসায় বসে দাঁড়িয়ে কিছুক্ষণ আর কি নাচলো সোজা হিসাব, তাহলেই দেখা যাবে যে 1 মাসে তার স্বাস্থ্যসম্মত উপায়ে 3 কেজি ওজন কমে যাবে। প্রথম এটা অনেক টাফ, কারণ হচ্ছে ওই যে বললাম ডোপামিন হ্রাস, জাঙ্ক ফুড খাওয়ার কারণে ডোপামিন হ্রাস হয়েছে, সেটাকে কমাতে, কারণ তার তো খেতে ইচ্ছা করবে, সেটাকে কমাতে আমাদের একটু বেগ পেতে হবে। বাট ইন দ্য ট্রেনিং পিরিয়ডে আমরা কিন্তু দেখা যায় আস্তে আস্তে যদি খাবারটা ভালো দিতে থাকি বাসায়, তাহলে এটাও ঠিক হয়ে যাবে এবং আস্তে আস্তে তার ওয়েট কমে আসবে। জি জি। একজন দর্শক জানতে চেয়েছেন যে যারা মাদ্রাসায় পড়ে তাদের তো একটা খাবারের রুটিন থাকে, হিপস পরে তাদের খাবার একটা স্পেসিফিক রুটিন থাকে, এখানে অ্যালার্জি থাকে বা এইগুলো থেকে বাঁচার উপায়টা কি? আচ্ছা, যারা মাদ্রাসায় পড়ে তাদের খাবারটা একটু টাইম রুটিন অনুযায়ী, যেমন হচ্ছে তারা হচ্ছে সকাল 7টার সময় একসাথে থাকতে হয় এবং একটা টাইম শিডিউলের মধ্যে ওই টাইমের মধ্যে খাবার শেষ করতে হয়। তো এই ক্ষেত্রে যেসব বাচ্চারা অ্যালার্জিক বাচ্চারা, সব বাচ্চাদের তো আর অ্যালার্জি নেই, তো সেই খাবারটাকে তাকে একটু আলাদা করে খাওয়াতে হবে। যেমন কিছু শিশুদের ডিমে অ্যালার্জি আছে, এখন সে যদি মাদ্রাসায় থাকার কারণে সকালবেলা নাস্তায় তাকে ডিম আর ভাত দেওয়া হলো, সে সেই ডিমটা খেলো, তাহলে তো সে অ্যালার্জি হবে। তো সেই ক্ষেত্রে আমাকে তাকে ওই ডিমের বদলে চিকেন বা অন্য কোনো প্রোটিন সোর্স থেকে দিতে হবে। আর সে যদি অ্যালার্জি ট্রিটমেন্ট করাতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আগে অ্যালার্জি ট্রিটমেন্ট করি, অ্যালার্জিটাকে সারিয়ে নিয়ে এসে সেই স্পেসিফিক খাবারে তারপরে কিন্তু আমরা তাকে মাদ্রাসায় দিতে পারি, তখন সে ওটা কন্টিনিউ করতে পারবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখন আমি জানতে চাই যে খাবারের অরুচি থাকলে কি শিশুর পুষ্টির ঘাটতি হয়? যদি হয়ে থাকে তাহলে এটা ইমপ্রুভ করার ওয়েটা কি? আচ্ছা, একটা মানুষ যদি হচ্ছে একটানা 2 মাস অল্প অল্প করে খাবার খাচ্ছে খাবার অরুচির কারণে, যেটা 3 বেলায় খাওয়ার কথা ছিল সেটা সে এক বেলায় একবারের জন্য অল্প পরিমাণে খেলো, তার মানে কি তার তো অবশ্যই পুষ্টির ঘাটতি হচ্ছে। মানে হচ্ছে আমার প্রোটিন দরকার, সে প্রোটিন ঠিক মতো খাচ্ছে না, কারণ আমার সারাদিনে 3 পিস প্রোটিন খাওয়ার কথা ছিল, যে মাছ মুরগি ডিম খাওয়ার কথা ছিল, কিন্তু অরুচির কারণে আমি একটা ডিমই সারাদিনে খেয়েছি। তার মানে এটা অন্তত 5 দিনে ঘাটতি মনে হবে না, কিন্তু 2 মাসে যেহেতু সেটা ঘাটতি হবে, তাহলে সেক্ষেত্রে কি সে রুচির কারণে অপুষ্টিহীনতায় ভুগছে। এবং আমরা যে দেখতে পাবো যে 2 মাসে, আমরা বলে থাকি যে 2 মাসে যদি শিশুর ওজন বাড়ছে না এবং সে আসলে খাবারে নিয়মিত না, কোনো খাবারই খেতে চাচ্ছে না, অনেক সময় মেজাজ খারাপ করছে, খিটখিটে আচরণ করছে, ভালো কথা বললেও রাগ হচ্ছে, খারাপ কথা বললেও রাগ হচ্ছে, এবং তার মনোযোগহীনতা আছে, তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলবো যে অরুচির কারণে তার ভিটামিন মিনারেলসের ডেফিসিয়েন্সি হচ্ছে এবং এই কারণে সে পুষ্টিহীনতায় ভুগছে বলেই এই ধরনের আচরণ করছে। তো সেটা সাথে সাথে আইডেন্টিফাই করে আমরা পর্যাপ্ত যে সলিউশন নেই সেগুলো নিতে পারি। যেমন প্রাথমিক পর্যায়ে আমাদের কিছু মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট দিতে হতে পারে, রুচির জন্য আলাদা করে রুচির ওষুধ দেওয়া লাগতে পারে। তো সেই ক্ষেত্রে এরকমের অবস্থায় যদি আমাদের দর্শকদের মধ্যে কারো বাচ্চা থাকে, তাকে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ সাথে সাথে একজন পুষ্টি বিশেষজ্ঞ দেখিয়ে তাকে কোন খাবার দিয়ে সেটা সঠিক করা যায় সেই চেষ্টা করতে পারে। জি, ধন্যবাদ। তাহলে এই প্রবলেমটাকে ইমপ্রুভ করতে কিভাবে ওয়েটা? হ্যাঁ, তো প্রবলেমটা যখন প্রথমে শুরু হলো তখন কিন্তু আমাদের কাছে সমাধান আছে, কিন্তু সেটা যখন ক্রনিক হয়ে গেল, মানে দীর্ঘদিন ধরে 2 মাস পরে যে তার ওয়েট লস হয়ে গেছে, তখন সেটা মেডিকেল কেস হয়ে গেছে, তখন সেটা ক্লিনিক্যাল ফ্যাক্টর। কিন্তু আমি যখন দেখছি আমার শিশুটি 1 সপ্তাহ ধরে ঠিকমতো খাবার খাচ্ছে না, তখন কিন্তু আমি তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে পারি যে আসলে সে কেন খাচ্ছে না। এটা কি হচ্ছে তার স্ট্রেসের কারণে খাচ্ছে না, নাকি তার টয়লেট ঠিক মতো হচ্ছে না সেই জন্য খাচ্ছে না, নাকি খাবার পছন্দ হচ্ছে না তা সেই জন্য খাচ্ছে না।
তো এগুলো আইডেন্টিফাই করলে প্রথমে ধরি যদি বাচ্চাদের এই বয়সগুলোতে সাধারণত দেখা যায় কনস্টিপেশন থাকে, তাহলে কনস্টিপেশন দূর করার জন্য আমাকে ব্যবস্থা নিতে হবে। তো সেই জন্য কি করতে হবে, তাকে জোর করে হলেও কিছু শাকসবজি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, তাহলে দেখবো আস্তে আস্তে টয়লেট ক্লিয়ার হয়ে যাবে। অনেক শিশুই পানি খেতে চায় না, পানি খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাহলে কনস্টিপেশন রিমুভ হবে। তারপরে দেখলাম যে বাসার খাবার তার পছন্দ না, বাসার কোনো খাবার খেতে চাচ্ছে না। অনেক সময় আমাদের দেশের মা বাবা মনে করে বাচ্চাকে খাওয়ানোর একমাত্র এবং প্রধান দায়িত্ব মার। তো এই ক্ষেত্রে বাবা এবং পরিবারের অন্য যে সদস্যরা আছে তারা বাচ্চাকে সাথে নিয়ে খাওয়াতে পারে, তাতে মায়ের উপর বার্ডেন কমে যায় এবং শিশু অন্যর সাথে খাচ্ছে, সে কিভাবে খাচ্ছে এই আগ্রহী এবং কৌশলী দিকগুলো দেখে সে খাওয়া শুরু করে। এবং এরকমেরও আমি দেখেছি অনেক বাচ্চার ক্ষেত্রে যে মা খাওয়াতো, তার মার খাবার পছন্দ হতো না, সে একই খাবার যদি তার দাদি খাওয়ায় এবং তখন সে গল্প বলে বলে খাওয়াচ্ছে, দাদির সাথে অনেক কথা বলছে, তখন দেখা গেছে যে শিশু খাচ্ছে। তো এই ধরনের আমরা টিপস অ্যান্ড ট্রিক্স করতে পারি। এছাড়া কালারফুল প্লেট কিনে দিতে পারি। পানি খাওয়ার ক্ষেত্রে আমরা বিশেষভাবে যেটা বেশি ইউজ করি বাচ্চাদের জন্য সেটা এখন বিভিন্ন ধরনের মামপট পাওয়া যায়। তো আমার এক এরকমের পেশেন্ট ছিল, সে কোনোভাবেই পানি খাবে না, ইউরিন ইনফেকশন পর্যন্ত হয়ে গিয়েছিল, 4 বছরের বাচ্চা। তো সেই ক্ষেত্রে আমি বলেছি যে আপনি প্রতি 1 মাস পর পর মামপট চেঞ্জ করবেন। তারপর মামপট চেঞ্জ করার পর সে ওই খেলার বসে পানি খেয়ে ফেলছে। তো দেখা গেছে পানি ইমপ্রুভ হয়ে গেছে, তারপরে তার ইউরিন ইনফেকশন চলে গেছে এবং ইউরিন ইনফেকশন হওয়ার কারণে তার অরুচির সমস্যা ছিল, কারণ জ্বালা পোড়া হতো। তখন দেখা গেল যে সে ঠিক হয়ে গেল। ঠিক আছে, আরেকটা হ্যাবিট আছে, সেটা বাবা মা একটা নির্দিষ্ট সময় একটা রিওয়ার্ড, মানে বাবা যখন বাসায় আসেন চকলেট নিয়ে আসেন, ওই চকলেটের কারণে শিশুর অরুচি হতে পারে। তো এটাও একটা আইডেন্টিফাই করে, সে ওই চকলেটের জন্য ওয়েট করে, সারাদিন কিছু খায় না, আসলে বলে বাবা আসলে খাবো, তো চকলেট খেয়ে তার পেটটা ভরে যায় আর খাওয়া দাওয়া করে না। তো সেই ক্ষেত্রে রিওয়ার্ডগুলো হতে হবে হেলদি রিওয়ার্ডস, যে বাবা যখন অফিস থেকে আসবে সাথে করে 1 কেজি শশাও নিয়ে আসতে পারে। আমি জোকস করে অনেক সময় বলি যে আপনি চকলেট না নিয়ে এসে 1 কেজি শশা নিয়ে আসেন, এটাই ওর কাছে অনেক হ্যাবিট হবে, ভালো মনে হবে। ঠিক আছে, তো অনেক সময় শশা না আনতে পারেন, আপনি তাহলে ভালো কিছু নিয়ে আসেন যেটা বাসায় আপনি ওর সাথে একসাথে রান্না করে খাবেন। যেমন আপনি বাসায় ঢোকার পথে বলেন যে তোমার জন্য আজকে একটা বড় মুরগি নিয়ে এসেছি, বড় মাছ নিয়ে এসেছি, দেখো ইলিশ মাছ, এই মাছটা আমরা কালকে রান্না করে খাবো। তো এটা করলে পরে অনেক সময় বাচ্চাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যায়। ধন্যবাদ। এখন একজন দর্শক জানতে চেয়েছেন যে শিশুদের বারবার একই খাবার খেতে না চাইলে মা বাবাদের কি করা উচিত? বারবার তো শিশুদের একই খাবার দেওয়াই যাবে না, জি, তাদের খাবারে ভিন্নতা আনতে হবে। সেই জন্য ভিন্নতা কিভাবে আনবো, এরকমের আমরা 7 দিনের একটা চার্ট করি, যে শনিবার দিন এই খাবার হবে, রবিবার দিন এই খাবার হবে, সোমবার দিন এই খাবার হবে, মঙ্গলবার দিন এই খাবার হবে, তাহলে খাবারে ভিন্নতাই আসবে না। অনেক সময় মা বলে ভাতই খেতে চায় না, কেন? ভাত ছাড়া কি অন্য উপাদান নেই? অবশ্যই আছে। ভাতের ক্ষেত্রে জিরা রাইস করতে পারি, নতুন নাম কিন্তু ভাতই। ঠিক আছে, মানে জিরার ফোড়ন দেওয়া হবে ভাতে। পোলাও দিতে পারি, ভাতের চালেরই পোলাও দিতে পারি। পোলাও ভাবে যে কালি জিরা চালের পোলাও হতে হবে, না, ভাতের চালের পোলাও হয়, ওটা দিতে পারি। আর একদিন আমরা দুপুরবেলা, আমরা শুক্রবার দিন আমাদের সাপ্তাহিক ঈদের দিন পালন করি, তো সেই ক্ষেত্রে ওই দিনের জন্য বিরিয়ানি, তারপরে চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি এগুলো করতে পারি। বা বিরিয়ানি না হলেও সেদিনকার আমরা বাসায় বসে বড় রুটি অ্যারেঞ্জ করতে পারি, রুটি বানিয়ে সে রুটি পরোটা দিয়ে নেহারিও খেতে পারি। এ ধরনের ভিন্নতা খুব দরকার। একই খাবার কখনোই কনস্ট্যান্টলি, যেমন সকালবেলা প্রতিদিন একটা শিশু ভাত ডিম ভাত ডিম ভাত ডিম খেয়ে যাচ্ছে, তাহলে তো ছোট কেন? আমি নিজেই খাবো না প্রতিদিন একই খাবার। তাহলে সেই ক্ষেত্রে খাবারের বৈচিত্র্য আনতে হবে, খাবারের মেনু রোটেশন করতে হবে। যেমন আমরা স্কুল কলেজ বা মাদ্রাসায় যখন খাবারের চার্ট করে দিই, তো সেই সময় আমরা এরকমের রোটেশন খাবারের মেনু তৈরি করি, যে এই সপ্তাহে যদি সে এই খাবার খায় তাহলে পরের সপ্তাহে অবশ্যই তাদেরকে অন্য খাবার দিতে হবে, এবং সেটা সপ্তাহে 7 দিন হিসাবে ভাগ করে এক এক দিন এক এক মেনু এক এক বেলার জন্য এক একভাবে সেট করে দেওয়া হয়। তাতে বৈচিত্র্য থাকবে এবং খাবার শিশুরা পছন্দ করে খাবে। একজন দর্শক জিজ্ঞেস করেছেন যে ব্রেইন ডেভেলপমেন্ট এবং স্মরণশক্তি বৃদ্ধির জন্য কি ফুড হ্যাবিট করা উচিত? আচ্ছা, ব্রেইন ডেভেলপমেন্ট এবং স্মরণশক্তি বৃদ্ধির জন্য স্পেসিফিক কোনো খাবার নেই। সব খাবার থেকে পুষ্টি উপাদান নিয়েই আমার ব্রেইনটা তৈরি হয়েছে, সো সেটা আমাকে দিতে হবে। কিন্তু হ্যাঁ, কিছু জিনিস এই ব্রেইনটাকে নার্চার করতে হেল্প করে। যেমন আমার ব্রেইনকে শক্তপোক্ত বানাতে কোনটা লাগবে? ওমেগা 3, একটা ছোট উপাদান কিন্তু খুব অল্প পরিমাণে লাগে, এবং এটা বাচ্চাদের ব্রেনের জন্য কেন, বড়দের ব্রেনের জন্য অনেক ভালো। ঠিক আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বলি আমরা, এটা গুড ফ্যাট নামে পরিচিত। তো এখন আমরা যেহেতু আলট্রা প্রসেস এবং প্রসেস খাবার খাই,
এবং আমাদের দেশে যে রান্না, সেই রান্নার সিস্টেমে মাছ থেকে যে আমরা ওমেগা 3টা পাই সেটা অনেক সময় লিচিং হয়ে যায়, আমরা বলি, মানে হচ্ছে কমে যায়। তো যতটুকু পাওয়া দরকার ততটুকু আমরা পাই না। তো সেই ক্ষেত্রে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা এভাবে করে রাখতে পারি যে আমরা সপ্তাহে একদিন সামুদ্রিক মাছ খাওয়াতে পারি। তারপরে চিয়া সিডসে কিছু পরিমাণে ওমেগা 3 থাকে, বাদামে ওমেগা 3 থাকে। এই ধরনের খাবারগুলো খাবারের তালিকায় অল্প হলেও প্রতিদিন, এটা হচ্ছে এক ধরনের নার্চার, মানে হচ্ছে রুটিন ওয়াইজ আমি প্রতিদিন অল্প পরিমাণে খাবো। আমি আজকে খেলাম এক মুঠ করে, কালকে আমি এর বেনিফিট পেয়ে যাব। তো সেই জন্য আমাকে নিয়ম করে আর কি, যে সপ্তাহে আমি যেটা সাধারণত আমার যারা হচ্ছে ক্লায়েন্টস বা পেশেন্টস আছে তাদেরকে বলি যে আপনি যখন সপ্তাহে খাবার বা মাসের খাবার বা মাসের বাজার করবেন, তখন অন্তত পক্ষে সপ্তাহে একদিনের জন্য একটা সামুদ্রিক মাছ রাখবেন। তো অনেক সময় বলে যে সামুদ্রিক মাছের তো অনেক দাম। না, সামুদ্রিক মাছ অনেক কম দামেও পাওয়া যায়। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লক্ষ্মীপুর থেকে বলছি। জি, আমার বাচ্চা হচ্ছে খাইতে চায় না, বুঝছেন না, পেছন পেছন হাঁটা লাগে। তো তাকে মানে বাচ্চাদের জন্য পুষ্টিকর কোনো খাবারের যদি লিস্ট বা এরকম কিছু দিতেন। বাচ্চাটার বয়সটা একটু উল্লেখ করবেন। খাইতে চায় না একদম। বয়সটা একটু উল্লেখ করবেন। পেশেন্টের বয়স কত? বয়স হচ্ছে 2 বছর। জি জি, আমাদের সাথেই থাকুন ম্যাম, এখন আপনি উত্তর দিবেন প্লিজ। আচ্ছা, বাচ্চার পিছনে পিছনে খাবার নিয়ে ঘোরা, এটা প্রথম হচ্ছে সমস্যা। বাচ্চার পিছনে পিছনে খাবার নিয়ে ঘোরার কোনো প্রয়োজন আমাদের নেই। তার রুচি থাকলে সে নিজে থেকেই খাবে। এখন যদি অরুচির সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে অরুচির কারণ কি। সাধারণত আমি একটা পয়েন্ট মিস করে গিয়েছি, সেটা হচ্ছে বাচ্চাদের যদি কৃমির ইনফেকশন থাকে তাহলে অরুচি হয়। তো আমি যেহেতু উনি লক্ষ্মীপুর থাকেন এবং একটু গ্রাম অঞ্চলে, তো গ্রাম অঞ্চলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের কৃমির সমস্যাটা অনেক বেশি প্রকোপ, এবং শিশুর বয়স যেহেতু 2 বছর বললেন, তার মানে তার কৃমির ইনফেকশন থাকতে পারে। তো সেই জন্য উনি একজন পেডিয়াট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞ দেখে আগে কৃমির সমস্যার সমাধান করবে, তারপরে দেখা যাবে যে কৃমির সমস্যার সমাধান হলে শিশু এমনি এমনি খাবে। আর বাচ্চার পিছনে খাবার নিয়ে ঘোরা, বাচ্চা এটাকে খুব মানে 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 ভালো একটা খেলা মনে করে, মানে হচ্ছে আমার পিছনে ঘুরছে কি মজা। তো সেইটা না করে সময় মতো নির্দিষ্ট টাইমে শিশুকে খাবার দিন। তো উনি ওনার সামর্থ্য অনুযায়ী শিশুকে খাবার দিবেন, সেটার জন্য স্পেসিফিক কোনো ফুড বা স্পেসিফিক কোনো চার্টের প্রয়োজন নাই। আমরা যে স্বাভাবিক খাবার খাই, ওনার বাসায় যে খাবারটা সকালবেলা রান্না হয়, আমরা সাধারণত দেখি যে সকালবেলা আমরা রুটি খাই ভাজি দিয়ে, সেটাই বাচ্চাকে অফার করবেন। যেহেতু 2 বছরের বাচ্চা এটা খেতে পারবে এবং সেটাই তাকে দিবে। তার জন্য আলাদা কোনো চার্ট নেই। 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য আলাদা স্পেসিফিক চার্টের প্রয়োজন হয়। 1 বছর পর থেকে ফ্যামিলিতে যা রান্না হয় সেটাই আমরা শিশুদেরকে খাওয়াতে বলি। স্পেসিফিক কেস আলাদা, মানে হচ্ছে যদি ক্রনিক ডিজিজ থাকে সেক্ষেত্রে আলাদা হয়, এছাড়া সব ঠিক থাকে। ধন্যবাদ। ফোনটা ধরছি। আসসালামু আলাইকুম দর্শক। ম্যামের কাছে জানার ছিল, আমার বাচ্চার বয়স হচ্ছে 8 মাস প্লাস হবে। তো ওর শরীরে অনেক মানে অ্যালার্জি বা স্ক্যাবিস যেটা বলি আমরা, তো অনেক চুল। তো এই ডক্টর দেখিয়েছিলাম। ম্যাম কিছু বলবেন যদি এই ব্যাপারে? আমি এখানে বলতে চাই, স্ক্যাবিস একটা মারাত্মক ছোঁয়াচে রোগ। এটা সাধারণত বাচ্চার এসেছে বাচ্চার কারো কাছ থেকে, মানে রিলেটিভস বা মা বাবা কারো কাছ থেকে। তো সেই ক্ষেত্রে স্ক্যাবিক্সটা কোথা থেকে এসেছে সেটা আগে দেখতে হবে। স্ক্যাবিক্স আর অ্যালার্জি এটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। স্ক্যাবিক্স হলে স্ক্যাবিক্সের ট্রিটমেন্ট নিতে হবে, সাথে সাথে অ্যালার্জি যে খাবারগুলো আছে, আমার যেটা মনে হচ্ছে ওনার কথা শুনে যে উনি বাচ্চাকে অ্যালার্জি আছে কি না কোনো খাবার সেটা জানেন না, সেটাকে আইডেন্টিফাই করে সেই খাবারটাকে অফ রাখতে হবে। তারপরে স্ক্যাবিক্সের ট্রিটমেন্ট করে স্ক্যাবিক্সটাকে সারাতে হবে, এবং পরিবারের অন্য কারো থাকলে সেটাকেও সারাতে হবে। দেন হচ্ছে তারপরে যে হচ্ছে তাকে স্বাভাবিক খাবারে নিয়ে আসতে হবে। তাহলে দেখতে পাবো যে ওনার স্ক্যাবিসটা একেবারেই চলে যাবে এবং অ্যালার্জি যে প্রবলেমটা আছে সেটাও সলভ হয়ে যাবে। জি ধন্যবাদ। এখন দর্শক, শেষ হয়ে এলো আমাদের আজকের সময়। আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা উপকৃত হয়েছি। আমরা জানি যে একটি শিশু একটি পরিবারের প্রাণ, আর আমরা চাই তারা যাতে সুস্থভাবে বেড়ে উঠুক এবং সুস্থ থাকুক। ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদের অনেক ধন্যবাদ। আল্লাহ আমাদের বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুন। ম্যাম আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য।
দর্শক, আপনারা এতক্ষণ দেখেছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ বিআরসি নিবেদিত কিডস হেলথ। আজকে এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিরে বিলের কাগজ দে। ওস্তাদ আমি তো সেলফিনে বিল দিছি ওস্তাদ। সেলফিনে বিল দেওয়া যায় এটা মনে আপনি জানেন না। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকিং। ভালো আজ আমার মন। জি ওস্তাদ, ভালো যাবো।